গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু। রাজধানীতে আরো 2 মামলা, কেন বিচার করা হবে না জানতে হাইকোর্টের রুল। শেখ হাসিনার বিচার দেশেই হবে, মানুষ চাইলে নিষিদ্ধ হবে আওয়ামী লীগ, বলছেন শিক্ষার্থীরা। শাস্তি দাবিতে রাজধানীতে বিএনপির সমাবেশ। ধানমন্ডি 32 ঘিরে দিনভর উত্তেজনা, প্রতিরোধের মুখে পড়েন শ্রদ্ধা জানাতে আসা মানুষ, গণমাধ্যমকে বাধা দেয়ায় হাসনাতের নিন্দা। কাল শপথ নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের আরো 5 উপদেষ্টা। কতদিন থাকবে তা এখনো ঠিক হয়নি জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা। পাপনের আশীর্বাদ পুষ্ট ইসমাইলের বিসিবি ঘিরে অনৈতিক সাম্রাজ্য, পাল্টে দিত ম্যাচের ফলও, প্রতিবাদ করলেই ভাগ্যে জুটত হয়রানি। অবশেষে ওয়াসার এমডি তাকসিমের পদত্যাগ গ্রহণ করেছে মন্ত্রণালয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ঘুষ নেওয়া ও অর্থ পাচারের অভিযোগে তদন্তে দুদক। বাংলা বসন্তের ঢেউ লেগেছে পশ্চিমবঙ্গেও। ধর্ষণের পর চিকিৎসক হত্যার প্রতিবাদে এবারে টালমাটাল মমতার মসনদ। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি নাফিসা হক। এতক্ষণ দেখছিলেন বসুন্ধরা টি সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। স্বৈরশাসক শেখ হাসিনা সহ তার বলয়ে থাকাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল। এজন্য নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তাও। আর অন্যদিকে বৃহস্পতিবারও শেখ হাসিনার বিরুদ্ধে 2টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আর হত্যাকাণ্ডের বিচার কেন করা হবে না মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলন ঠেকাতে এমন কোনো শক্তি নেই যা প্রয়োগ করেনি স্বৈরাচার শেখ হাসিনা সরকার। রাজপথ দখলে রাখতে ছাত্রলীগ, যুবলীগ সহ আইন শৃঙ্খলা বাহিনী দিন দুপুরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। এরই মধ্যে 5 শতাধিক মৃত্যুর খবর উঠে এসেছে গণমাধ্যমে। সাধারণ মানুষ হত্যার দায়ে শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তাও। এখানের বিধান হলো শাস্তি মৃত্যুদণ্ড। এখানে যদি মৃত্যুদণ্ড না দিয়ে শাস্তি কমানো হয়, সেখানে রায়ে আবার সেটার কারণ উল্লেখ করতে হয় যে কেন মৃত্যুদণ্ড দেওয়া হলো না। অতএব এখানের শাস্তিটা মৃত্যুদণ্ডই বলতে হবে। এদিকে মোহাম্মদপুরের শিশু জোবায়েদ হোসেনকে র্যাবের হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 14 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিশুটির মামা। এতে শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 5 মন্ত্রী ও পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে এই হত্যার নির্দেশদাতা হিসেবে অভিযোগ করা হয়েছে। এছাড়া গত 5 আগস্ট শাহাবুদ্দিন নামের এক যুবককে হত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে মামলা গ্রহণ করতে শেরেবাংলা থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। পরে ওই রাতে 10টা-11টার দিকে নিয়ে যেতে, পরে 10টা-11টার সময় অ্যাম্বুলেন্সে করে আমাদের কিশোরগঞ্জ নিয়ে পরে মাটি দেওয়া হয়েছে কবরস্থানে। এদিকে কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনে হত্যার নির্দেশদাতা ও দায়ীদের বিচারের মুখোমুখি কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেটা গণহত্যা, কারণ গণহত্যার যদি আমরা সংজ্ঞা দেখি, সেই গণহত্যাতে দেখা যায় যে কাউকে বিচার না করে মারা, কাউকে না করে। এখানে 32টা বাচ্চা মারা গিয়েছে, ইন্টারন্যাশনাল ফোরামে আসছে। তো যারা বাসায় ছিল, অর্থাৎ যে বাচ্চাগুলো তার মার কাছে ছিল, মায়ের কোলে ছিল অথবা ছাদে গিয়েছিল, তারাও মারা গিয়েছে। তার মানে এটাকে বলা যায় যে এটা গণহত্যার মধ্যেই ফেলানো যায়। এর আগে গত মঙ্গলবার গণহত্যাকারী ও স্বৈরশাসককে টিকিয়ে রাখার ক্ষেত্রে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত করবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে কথা জানান জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। আর অন্যদিকে রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, রূপপুর পারমাণবিক কেন্দ্র বাস্তবায়নে কিছুটা দেরি হলেও তা কঠিন নয়।
আর পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে সহায়তা করবে সরকার। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে দায়ীদের চিহ্নিত করতে জাতিসংঘের তদন্তকে আগেই স্বাগত জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এ নিয়ে সংস্থার মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কথাও বলেছেন প্রধান উপদেষ্টার সাথে। বৃহস্পতিবার বিষয়টি আলোচনা হয় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও পররাষ্ট্র উপদেষ্টার বৈঠকে। সাংবাদিকদের গোয়েন লুইস জানান, আগামী সপ্তাহে একটি কারিগরি দল আসবে ঢাকায়, পুরো তদন্তের অর্থায়ন করবে জাতিসংঘ। We have some technical colleagues who are arriving in country next week, and they will do the initial fact finding, but the mandate, the details, how the team will work with the government, all still need to be agreed and ironed out. So that's what we discussed, that there would be further dialogue and collaboration along those lines. It will be an independent investigation. That's what was agreed yesterday evening. এদিন পররাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করেন রাশিয়া ও জাপানের রাষ্ট্রদূত। দুজনেই অভিনন্দন জানান নতুন সরকারকে। Nobody in the chain of command or in the Ministry of Science and Technology. Of course, there will be a little bit delays, but it will not be critical. We have discussed the basic stance, and we would do whatever we could do in response to the priorities of this the current government. পররাষ্ট্র উপদেষ্টা বলেন, হত্যাকাণ্ডের স্বাধীন ও নিরপেক্ষ তদন্তে জাতিসংঘকে সহায়তা করবে সরকার, এগিয়ে যাবে ঢাকা মস্কো সম্পর্ক। স্বাধীন যতই হোক না কেন, তারপরেও তো আমাদের ইনভলভমেন্ট থাকতেই হবে, কারণ এই সরকারও চায় যে একটা ট্রান্সপারেন্ট একটা ইনভেস্টিগেশন হোক এবং তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি দেওয়া হোক। কাউকে কিন্তু আরবিট্রারিলি বা সামারি ট্রায়ালের কোনো চিন্তা কিন্তু সরকারের নেই। যেহেতু রাশিয়ার বিরুদ্ধে স্যাংশন আছে আমাদেরকে, এবং আমাদের যা পজিশন, আমরা তো যুদ্ধ করতে যাবো না কারোর সাথে, পারবো না। কাজেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই যে স্যাংশন রেজিমের ভিতর দিয়ে আমরা যেটুকু সহায়তা করতে পারি, যেটুকু ইন্টারাকশন করতে পারি, সেটার ম্যাক্সিমাম আমরা করতে চাই। কি প্রক্রিয়ায় তদন্ত হবে বা এর কর্মপরিধি কি হবে তা নিয়ে জাতিসংঘের সাথে এরই মধ্যে কাজ শুরু করেছে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। গণহত্যার দায়ে দেশের মানুষ যদি আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ চান, তবে সে দাবিতে একমত থাকবেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করে তারা। আর ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার বিচার দেশের মাটিতেই হবে। শেখ হাসিনার বিচার সহ 4 দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী সকাল 10টায় রাজধানীর শাহবাগে জমায়েত হন শিক্ষার্থীরা। পরিবেশন করা হয় গান ও কবিতা। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। জানান, দেশের মানুষ যদি আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ চান, তবে সে দাবিতে একমত থাকবেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সবাইকে বিচারের আওতায় আসতে হবে এবং এই 16 বছরে মানুষের উপর যে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার হিসাব দিতে হবে। আগে তার জন্য শাস্তি পেতে হবে, তারপর জনগণ নির্ধারণ করবে সে নির্বাচনে দাঁড়াতে পারবে নাকি পারবে না। আগে বিচার নিশ্চিত হবে, বিচার নিশ্চিত হওয়ার পরে একটা দলের তাকে অ্যাকনোলেজ করতে হবে সে ভুল করেছে, তাকে অ্যাকনোলেজ করার মধ্য দিয়ে, গণক্ষমার মধ্য দিয়ে পরবর্তীতে রাজনৈতিক শুদ্ধাচারে যদি মানুষ তাদেরকে গ্রহণ করে সেটি বিবেচনা সাপেক্ষ, এটি মানুষের বিষয়। এদিকে আন্দোলনে টাঙ্গাইলে নিহত সাজিদের জানাজায় অংশ নেন ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। এই হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে করা হবে। অলরেডি আপনারা দেখেছেন যে ট্রাইব্যুনাল করা হয়েছে, সেখানে রকমের আসলে শেখ হাসিনা সহ সবাইকে কিন্তু দায়ী করা হয়েছে। গেল 4 আগস্ট ঢাকায় পুলিশের গুলিতে আহত হন সাজিদ। পরে 14 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।
বিগত সরকারের আমলে যারা অপরাধ করেছে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার উপর গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের দাবিতে সারা দেশে দুদিনের কর্মসূচি ছিল বিএনপির। বৃহস্পতিবার সেই উপলক্ষে রাজধানীর শহীদ মিনার, গুলিস্তান, মিরপুর ও নয়াপল্টনে জড়ো হন দলটির নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচিতে বিএনপি মহাসচিব বিগত 18 বছরে দলটির নেতাকর্মীদের উপর হত্যা, গুম ও নির্যাতনের ফিরিস্তি তুলে ধরেন। বিচার করতে হবে আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী আইন, অর্থাৎ ক্রাইম করেছে, অপরাধ করেছে আন্তর্জাতিক আইনের মধ্যে, মানুষের উপরে হত্যা করেছে, নির্যাতন করেছে, গণহত্যা চালিয়েছে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী। সরকার পতনের পর এবারের আবহ পুরোপুরি ভিন্ন। দিনটি ঘিরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে। বুধবার রাত থেকে ধানমন্ডি 32 নম্বরের চারপাশে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে কেউ যেন সহিংসতা করতে না পারে, তাই সতর্ক অবস্থানে ছিলেন তারা। বুধবার রাতে 15 আগস্টের প্রথম প্রহর থেকেই বঙ্গবন্ধুর ভবনের চারপাশে অবস্থান নেয় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে 32 নম্বরের চারপাশে দেওয়া হয় কাঁটা তারের বেড়া। বৃহস্পতিবার ভোরেও দেখা যায় একই চিত্র। বঙ্গবন্ধু ভবনের সড়কের দুই পাশেই চোখে পড়ে ব্যারিকেড। সতর্ক অবস্থানে ছিল আন্দোলনকারী শিক্ষার্থী জনতা। দাবি করেন 15 আগস্টকে ঘিরে শ্রদ্ধা জানানোর নামে বিশৃঙ্খলা তৈরি করা হতে পারে, তাই সচেষ্ট থেকে বিশৃঙ্খলা ঠেকানোর উদ্যোগ তাদের। দলীয় সভাপতির আহ্বান কিংবা সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়ানো হলেও ধানমন্ডির এলাকায় দেখা যায়নি আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের পরিচিত কোনো নেতাকর্মীদের। এরপরও স্বল্প সংখ্যক মানুষ যারা শ্রদ্ধা জানাতে এসেছিলেন তাদের পড়তে হয় প্রতিরোধের মুখে। সন্দেহজনক কাউকে দেখলেই চালানো হয় তল্লাশি। এমন সময় পিটুনিতে আহত হন বেশ কয়েকজন। খবর পেয়েছি যে কিছু দুষ্কৃতিকারী এই 15 আগস্টকে কেন্দ্র করে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এজন্য আপামর জনসাধারণ এটা গ্রহণ করেনি। তাই এই ধানমন্ডির 32 সহ যেসব জায়গা আছে সেই জায়গা আমরা প্রটোকল দেওয়ার চেষ্টা করছি। 52 বছর আগের সেই স্মৃতি এখনো তারা রাখতে চাইতেছে। আমরা আমাদের ভাইয়ের রক্ত শুকানোর আগে আমরা এরকম শোক পালন করতে চাই না। ছাত্র জনতা এই কারণে এখানে অবস্থান করেছে যাতে করে দেশের অর্জিত স্বাধীনতা ম্লান না হয়ে যায়। দুপুর পর্যন্ত মিরপুর রোডে সতর্ক অবস্থানে ছিল শিক্ষার্থী ও জনতা। এক ভিডিও বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, ছাত্রলীগের কায়দায় সাংবাদিকদের কাজে বাধা দেওয়া নিন্দনীয়। আজকে আমরা দেখেছি যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে তারা হচ্ছে বিভিন্ন মোড়ে মোড়ে এই যে ফোন চেক করে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করেছে, যেটিকে আমরা অত্যন্ত নিন্দনীয় কাজ মনে করছি। আমরা খবর পেয়েছি যে ধানমন্ডি 32-এ আমাদের গণমাধ্যম কর্মীদের অনেকেই তাদেরকে ছবি তুলতে বাধা দেওয়া হয়েছে, ভিডিও ফুটেজ নিতে বাধা দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি গণমাধ্যমের অবাধ স্বাধীনতা থাকা প্রয়োজন এবং যারা মত প্রকাশ করতে চায় এবং যারা দ্বিমত প্রকাশ করতে চায় উভয়ের স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন। এই সময় তিনি আরো জানান, দেশের সকল গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে। তাদের পেশাদারি কাজ করতে দেননি। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। স্বাধীনতা নিশ্চিত করার জন্য রাজধানীর পল্টনের রিকশা চালক হত্যা মামলায় শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতের বিরুদ্ধে 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে এই শুনানি হয়। রাষ্ট্রপক্ষের কোনো আইনজীবী না থাকলেও প্রসিকিউশনের মাধ্যমে শুনানি করেন আদালত। এর আগে আলোচিত এই মামলায় গ্রেপ্তারকৃত 3 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানিতে আসামি পক্ষের ছিলেন আতাউর রহমান। গত 19 জুলাই রাজধানীর পল্টনে দুর্বৃত্তদের গুলিতে রিকশা চালক কামাল উদ্দিন নিহত হন। আরো তথ্য পাওয়ার জন্য আরো অন্য কারাগারা যারা এটার সঙ্গে জড়িত তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে 10 দিনের রিমান্ডের প্রয়োজন। এই ঘরটা হবে আমাদের স্টাডি রুম, কিন্তু
দেয়ালের একটা স্টাইলিশ গর্জিয়াস লুক দরকার। ডোন্ট ওয়ারি, রেইনবো ফেদার সিল্ক মেটালিক ফিনিশ আছে না? রেইনবো ফেদার সিল্ক মেটালিকের স্পেশাল অ্যাক্রিলিক ইমালশন দেয়ালকে দেয় সিল্কি স্মুথ ফিনিশ, আর স্পেশাল পার্ল পিগমেন্টস নিশ্চিত করে বিউটিফুল মেটালিক গ্লিটার এফেক্ট। দেয়ালকে দিতে স্টাইলিশ গ্লো আছে ফেদার সিল্ক মেটালিক বাই রেইনবো। রেইনবো পেইন্টস, দ্য কালার অফ জয়। অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরও 5 উপদেষ্টা। আগামীকাল বিকেলে তাদের শপথ নেয়ার কথা রয়েছে। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে তা নির্ধারণ করবে গণ অভ্যুত্থানের শিক্ষার্থীরা। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনে নির্বাচন কমিশন আইন সংশোধন করা হবে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত 8 আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকারের 17 সদস্যের উপদেষ্টা পরিষদ। এক সপ্তাহ দেশ পরিচালনায় উপদেষ্টাদের কথায় বারবার ঘুরে ফিরে এসেছে রাষ্ট্র সংস্কারের বিষয়টি। তাই প্রশ্ন উঠছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে। দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ বলেন, স্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকারের মতো এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়নি, ছাত্র জনতার বিপ্লবের মধ্যে হয়েছে। এর মেয়াদও ঠিক করবে তারা। সারা জাতির উপরে নির্ভর করছে, আমার একক ইচ্ছার উপরে না। আমার অসুবিধা হলে আমি রিজাইন এন্ড গো। তো সুতরাং মেয়াদ নিয়ে আমার মনে হয় এটা আলোচনার সময় না। তখন প্রেক্ষাপট ভিন্ন ছিল, আর এখন গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, অনেকে তো এটাকে গণবিপ্লব বলা যেতে পারে। বলেন, গেল কয়েকটি নির্বাচনে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। প্রয়োজনে নির্বাচন কমিশন আইন সংশোধন করার কথাও জানান হাসান আরিফ। ইলেকশন কমিশন অত্যন্ত পাওয়ারফুল, তিনি যে কোনো সময় যে কোনো নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে পারেন। আমাদের এখানেও নির্বাচনী আইনটা সুষ্ঠুভাবে ফলো করলে দৃঢ় বিশ্বাস যে নির্বাচন সুষ্ঠু হতে বাধ্য। তারপরে অনেক বাধা বিপত্তি এসে যায়, রাজনৈতিক বাধা বিপত্তি এসে যায়, সেগুলোকে ওভারকাম করতে হবে। এদিকে বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকারের মেয়র, কাউন্সিলর সহ অনেকেই অফিস না করায় জন্ম মৃত্যু সনদ দেওয়ার জন্য এসব বিভাগের প্রশাসনিক কর্মকর্তাদের দায়িত্ব দিয়ে পরিপত্র জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। আগামী রবিবার থেকে খুলবে বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে। অফিস আদেশের অনুলিপি এরই মধ্যে ইউজিসি, দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভিসি, কারিগরি, মাদ্রাসা বোর্ডের মহাপরিচালক সহ সবাইকে পাঠানো হয়েছে। এদিকে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো নতুন সময়সূচি অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এই বিষয়ে আজ সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। গেল মঙ্গলবার স্থগিত পরীক্ষাগুলো নেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল শিক্ষা বোর্ড। দর্শক, নিউজ 24 সন্ধ্যার সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফাস্ট বিল্ড ডিজাইন অনুযায়ী যে কোনো সাইজ বা শেপের রড চলে আসবে রেডিমেড। এটাই ফাস্ট বিল্ড, মানে রড কাটিং বেন্ডিং এর ঝামেলা আর রডের অপচয় ছাড়াই বাড়ি হয়ে যাবে অন টাইম। বাংলাদেশের প্রথম কাস্টমাইজড স্টিল সলিউশন BSRM ফাস্ট বিল্ড সার্ভিস। BSRM, বিল্ডিং আ সেফার নেশন। 48 বছর ধরে গণমানুষের পাশে আছে IFIC, যেখানে বাংলাদেশ সরকারের মালিকানা 32.75%, সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার 63.22% এবং বেসরকারি পরিচালকদের শেয়ার 4.03%। 1400-রও বেশি শাখা উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক IFIC, সেবায়, সাফল্যে, আস্থায়। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। ঢাকার ক্লাব ক্রিকেটের মাফিয়া ছিলেন বিসিবির প্রভাবশালী পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।
প্রিমিয়ার লিগ সহ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগের ৭৬টি দলের মধ্যে নাজমুল হাসান পাপনের আশীর্বাদ পুষ্ট ইসমাইল হায়দার মল্লিকই চালাতেন ৪০টিরও বেশি টিম। এমনকি দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি বিপিএলও চলতো তার কথা মতো। নির্ধারণ করে দিতেন মাঠের ফলাফলও। কেউ কোনো প্রতিবাদ করলে তার জীবন দুর্বিষহ করে তুলত এই মাফিয়া। বিস্তারিত শুভদেবনাথের রিপোর্টে। আঙুল ফুলে কলা গাছ, বিসিবির প্রভাব বিস্তার করা পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের ক্ষেত্রে ঘটেছে এমনটাই। সালমান এফ রহমানের বেক্সিমকো সাধারণ এক কর্মচারী থেকে হয়ে উঠেছেন ক্রিকেট বোর্ডের ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান, নিয়ন্ত্রণ করেন ক্লাব ক্রিকেট। নাজমুল হাসান পাপনের আশীর্বাদ পুষ্ট এই কর্মকর্তার অপকর্মের ফিরিস্তিও বেশ লম্বা। আম্পায়ারিং টুর্নামেন্টে ক্লাবের এন্ট্রি ফি নিয়ে ৯-৬ সহ রয়েছে ম্যাচের ফল পাল্টে দেওয়ারও অভিযোগ। ঢাকা তৃতীয় বিভাগের দল ট্যালেন্ট অ্যান্ড ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম টোটন তুলে ধরেন ক্লাব ক্রিকেট নিয়ে মল্লিকের স্বেচ্ছাচারিতা। ডাক্তার মল্লিক যাকে বলে, তার আধিপত্যটা অনেক বেশি ছিল। যেই দুইটা টিম তারা এন্ট্রি করে ওঠাতো কোয়ালিফাইংয়ে, যে থার্ড ডিভিশনে, এই দুইটা টিমকে কি করতো, থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশনে তুলতো। তার মতে অনেকেই অভিযোগ করেন মল্লিককে নিয়ে। মাঠে ক্রিকেটাররা প্রতিবাদ জানালেও মামলাও দেওয়া হতো মল্লিকের ইন্ধনে। স্কার্টন, তারপরে নবীন সংঘ, ওয়ারি ক্লাব, এরকম অনেক ক্লাব, ঢাকা রয়্যাল, আল রশিদ ক্লাব, অনেক ক্লাবকে তারা নামাই দিচ্ছে। পাপন ভাইয়ের যারা হ্যান্ডস ছিলেন তাদের মধ্যে মল্লিক ভাই ছিলেন একজন। উনি আসলে এটার কলকাঠি নাড়তেন। প্রতিবাদ করেছি এবং এটার আক্রোশ স্বরূপ আমাদের এগেনস্টে মনে করেন যে 2 জায়গায় 2 দফায় মামলা করে। কোচ থেকে ক্রিকেটার সকলে এখন সরব বিসিবির দুর্নীতি নিয়ে। বর্তমান কমিটির নানা কর্মকাণ্ডের ফিরিস্তিও উঠে এসেছে এক এক করে। সারা দেশের যে কোচের নিয়োগ হয়েছিল, তখন আমি তো নিজে ক্রিকেট বোর্ডে ছিলাম, সেখানে কি কাজ হয়েছে আমি দেখেছি। কিন্তু বাংলাদেশের ক্রিকেটের সমস্ত ক্লাবের মালিক, অলমোস্ট 70-80% ক্লাবের মালিক। তো এই যে এখন যে সরকার চেঞ্জ হলো, যে এখন ধরেন টিম চালাতে পারবে না, কোথায় যাবে? তার মানে আপনি কি ধরনের করাপশন করছেন, পুরো সিস্টেমটা লস করছেন। ফার্স্ট ক্লাস ডিভিশন টিমের জন্য তো 3 লাখ টাকা জার্সি বানানোর বা কোনো কিছু, এটা আমি নিজের চোখে দেখেছি। যেহেতু আমি ক্যাপ্টেন ছিলাম, আমাদের জার্সি বানানো হয়েছে অ্যারাউন্ড 80,000 কিছু দিয়ে 30 জন প্লেয়ারের জন্য। 2012 সালে নাজমুল হাসান পাপন বিসিবির ভারপ্রাপ্ত সভাপতি হলে মল্লিক ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হন। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। জেলায় পুলিশ সুপার নিয়োগে 1 থেকে 3 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চক্র, যার নেতৃত্বে ছিলেন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাস, যার অন্যতম সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গং। দুদকের অভিযোগে উঠে এসেছে এমন তথ্য। এই সিন্ডিকেটের নেতৃত্বে বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্যের অভিযোগের অনুসন্ধানে মাঠে নেমেছে দুদকের দুর্নীতি দমন কমিশনের একটি টিম। এদিকে ওয়াসার আলোচিত এমডি তাকসিম এ খানও ছেড়েছেন তার দায়িত্ব। তাকে ঘিরে যে দুর্নীতি চক্র, সেই বিষয়েও খোঁজ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। জুলাইয়ে ছাত্র বিপ্লব পরবর্তী আগস্টে হাসিনা সরকারের পতন, 5 আগস্ট পরবর্তী সময়ে উঠে আসছে নতুন সব দুর্নীতির তথ্য। আর এসবের সাথে সরকারের মন্ত্রী, এমপি, এমনকি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে সিন্ডিকেট করে বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্যের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। বৃহস্পতিবার সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে গড়ে তোলা এই সিন্ডিকেটের অন্য সদস্য ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। ফায়ার সার্ভিসে নিয়োগের জন্য জনপ্রতি 8 থেকে 12 লাখ টাকা নিতেন কামাল হারুন সিন্ডিকেট। দুর্নীতি দমন কমিশন কর্তৃক এই অভিযোগটি যাচাই বাছাই করা হয়েছে এবং প্রাথমিক কিছু সত্যতা পাওয়া গেছে বলে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে ওয়াসার এমডি তাকসিম এ খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। বলেন, সদ্য পদত্যাগ করা এই এমডির দুর্নীতির ব্যাপারেও খোঁজ নেওয়া হবে। তাকসিমের ব্যাপারে যে তার কন্ট্রাক্ট ছিল টার্মিনেট করা হয়েছে,
এবং সেই প্রজ্ঞাপন হয়ে গেছে, সেই চক্র ছড়ানো ছেটানো আছে, বিভিন্ন জায়গাতে আছে। তো সেগুলো আমরা একটু যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে দেখে তারপরে তাদের ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদেরকেই বিচারের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সমালোচিত ব্যবসায়ী এস আলম ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রাজধানীর কর অঞ্চল 15 থেকে বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি চিঠি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এতে এস আলমের স্ত্রী ফারজানা পারভিন, মা চেমনারা বেগম ও ভাই আব্দুল্লাহ হাসানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এনবিআর এর আয়কর বিভাগ। চিঠিতে এসব ব্যক্তির নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্যও চাওয়া হয়েছে। ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসেবের তথ্য চেয়েছে কর অঞ্চল 15। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস। পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। নিচে আরো একটি বিরতি, সাথে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এবার জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। শুরুতে বিঘ্ন ঘটলেও এখন সচল হয়ে উঠেছে ব্যাংক লেনদেন এবং এটিএম সেবা কার্যক্রম। চালু হয়েছে ডিজিটাল লেনদেনও, সুযোগ মিলছে সব ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের। যদিও এখনো ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে লেনদেন করা যাচ্ছে না ভিন্ন ব্যাংক থেকে, তবে ব্যাংকের শাখাগুলোতে চলছে নিরবচ্ছিন্ন লেনদেন। আরো জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। অচলাবস্থার শেষে জনজীবনে স্বস্তি ফিরেছে, গতি ফিরছে অর্থনীতিতেও। শুরুতে ব্যাংকের ডিজিটাল লেনদেনে ভোগান্তি থাকলেও এখন তা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে বেশ কয়েকদিন এটিএম বুথগুলোতে টাকার সংকট থাকলেও এখন লেনদেন করতে পারছেন গ্রাহকরা। নির্বিঘ্নে টাকা উত্তোলন করতে পেরে খুশি তারা। আগে তো সার্ভার একটু সমস্যা করতো, অনেক সময় হ্যাং হয়ে যেত, আমরা উঠাতে পারতাম না, কার্ড আটকে যেত, বাট এখন ঠিক আছে। এক সপ্তাহ পর্যন্ত কোনো টাকা উঠাতে পারি নাই, আজকে থেকে মোটামুটি আসার সাথে আমরা টাকা নিতে পারতেছি। তবে ছিল না ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে ভিন্ন ব্যাংকের বুথ থেকে অর্থ উত্তোলনের সুযোগ। এতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে গ্রাহকদের। কিছু বুথ বন্ধ থাকায় অনেকেই সরাসরি ব্যাংকে লেনদেন করছেন। আমার ব্যাংক অ্যাকাউন্ট হলো অন্যটা, উত্তরা ব্যাংক যেহেতু, তো আমি প্রায় অনেকগুলো ব্যাংকে ট্রাই করছি, যেরকম ডাচ বাংলা এখানে আছে, পরে হলো যে সিটি ব্যাংক, আমি এগুলো বুথে ট্রাই করছি, তো টাকা উঠাতে পারছি না। আমি এটিএম বুথ নিয়ে কার্ডে আসছিলাম আর কি, তাই বন্ধ পাইছি, তো আপনাদের ব্রাঞ্চে ডাইরেক্ট চলে আসছি সেবার জন্য। ডিজিটাল লেনদেনে কিছুটা ভোগান্তি থাকলেও ব্যাংকে সরাসরি লেনদেন চলছে স্বাভাবিকভাবেই। যদিও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চলতি সপ্তাহে কোনো গ্রাহকই চেকের মাধ্যমে 2 লাখ টাকার বেশি অর্থ তুলতে পারবেন না। লেনদেনের অবস্থা ভালো, আমার 2 লাখ টাকার তোলার চাহিদা ছিল, তো আমাকে ব্যাংক থেকে 2 লাখ টাকা অ্যাড করেছে। আমার জানা মতে কোনো সমস্যা হয় নাই, আমরা সবসময় এখানে লেনদেন করি। কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ এবং নেতৃত্ব সংকট কেটে যাওয়ায় ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন ব্যাংক কর্মকর্তারা। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে বাংলাদেশ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অফিসে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতিকারীরা। তবে এই ধরনের ঘটনার সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সমন্বয়করা। সকালে রাজধানীর কাকরাইলের অজিত ভবনে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল 10টায় শিক্ষার্থী জনতা পরিচয়ে প্রায় 150 মানুষ ভবনের ভেতরে ঢোকে। 3য় তলায় প্রবেশ করে অফিস কক্ষ ও সিসিটিভি ভাঙচুর করে।
এ সময় অডিটর জেনারেলের কক্ষে ঢুকে তাকে পদত্যাগের জন্য চাপ প্রয়োগ করা হয়। এরপর সেনাবাহিনীর টহল দল এসে কর্মকর্তা কর্মচারীদের উদ্ধার করে। দর্শক, সময় হলো আরো একটা সঙ্গে থাকুন। নুডলস খান নাই? আবার স্বাগত নিউজ 24 সন্ধ্যা সংবাদে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। চিকিৎসককে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। এবারে মমতার পদত্যাগের এক দফা ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। বিক্ষোভ হয়েছে দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই সহ ভারতের কয়েকটি শহরে। অপরাধীদের কঠোর শাস্তির বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদীও। আর এদিকে পাল্টাপাল্টি দোষারোপে নানা কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো। কলকাতা থেকে ভাস্কর সর্দারের রিপোর্টে বিস্তারিত। ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস থেকে আরও এক স্বাধীনতার ডাক দিল শিক্ষার্থীরা। বিক্ষোভের দানা বেঁধে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে চলছে প্রতিবাদের ঝড়। ছাত্রী মৃত্যু ঘিরে পশ্চিমবঙ্গের বিক্ষোভের আঁচ এখন গোটা ভারত জুড়ে। বিক্ষোভ হয়েছে দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই সহ ভারতের মেগা সিটিগুলোতে। উত্তাল রাজপথে আন্দোলনকারীদের একটাই দাবি, দ্রুত অপরাধীদের গ্রেফতার, দোষীদের শাস্তি, নাগরিক নিরাপত্তা এবং সুনিশ্চিত করতে হবে নারী নিরাপত্তা। সবাই মিলে একই জিনিস বোধহয় চাইছি, নিরাপত্তা কর্মক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থার জায়গায় এবং এই ন্যায় বিচার হোক। স্বতঃস্ফূর্তভাবে এত লোক এসছে, আনএক্সপেক্টেড আমার কাছে। আন্দোলনে শুধু শিক্ষার্থীরাই নয়, একই দাবিতে পথে নেমেছেন সাধারণ মানুষ। যেখানে মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে ছোটখাটো ঘটনা, সেখানে আমাদের নিরাপত্তা কোথায়? পশ্চিমবঙ্গে তো নিরাপত্তা মেয়েদের নেই। মেয়েদের যদি আজ নিরাপত্তা থাকতো তাহলে আজকের মেয়েদের নৃশংসভাবে কি খুন করা হতো? এরই মধ্যে সুযোগ বুঝে সন্ত্রাসী হামলার কবলে পড়ে কলকাতার আরজিকর হাসপাতাল। হাসপাতালের জরুরি বিভাগ সহ 18টি বিভাগে তাণ্ডব চালালো দুষ্কৃতীরা। বিপাকে পড়েন রোগী সহ চিকিৎসকরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শিক্ষার্থীদের দাবি, তথ্য প্রমাণ লোপাট এবং আন্দোলন স্তব্ধ করে দেওয়ার জন্যই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। আর যে কারণে শুক্রবার ফের পথে নামছে বিজেপি। মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও কর্মসূচি নিয়ে পৃথক কর্মসূচি নিয়েছে বামেরাও। ফাঁসির দাবিতে পথে নামছেন মমতাও। সব মিলিয়ে শুক্রবার আরও সাসপেন্স অপেক্ষা করছে বঙ্গবাসীর জন্য। ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। দর্শক, এই ছিল নিউজ 24 সন্ধ্যা সংবাদে। ধন্যবাদ সবাইকে।